বদলাচ্ছে গণপরিবহন। করোনা আবহে বদলে যাবে গণপরিবহন ব্যবস্থা, বদলে যাবে শহরের গণপরিবহন, এরকমটাই পরিবহন বিশেষজ্ঞরা বলছেন। কারণ এক লাফে অনেকটাই ভাড়া বাড়ছে বেসরকারি বাসের। কম আয়ের যাত্রীরা কি বেছে নেবেন সরকারি বাস? শারীরিক দূরত্ব বজায় কতজনকে নিয়ে চলবে মেট্রো? আসলে করোনাকে নিয়েই বাঁচতে হবে যখন বলছেন বিজ্ঞানীরা, চিকিৎসকরা, তখন এই মেট্রো, অটো, বাসে যাত্রী সংখ্যা কমাতেই হবে। মেট্রোয় যাত্রী কমালে চাপ পড়বে রাস্তায়, আমূল বদল আসবে ট্রেনেও। আমাদের আগামী জীবনে সব শহরের মতোই কলকাতাতেও এবার মিটারে অটো নয় কেন? আমাদের সঙ্গে চারজন বিশিষ্ট অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস, আমাদের সঙ্গে রয়েছেন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন অটো ইউনিয়ন নেতা প্রদীপ সাহা এবং রয়েছেন প্রাক্তন রেলকর্তা সুভাষ রঞ্জন ঠাকুর। একবার দেখে নেওয়া যাক, বেসরকারি বাস মালিক সংগঠনগুলির ওপরে মুখ্যমন্ত্রী ছেড়ে দিয়েছিলেন বাসের ভাড়া। সেইখান থেকে এখনো পর্যন্ত কলকাতায় প্রস্তাবিত বাস ভাড়া 4 কিলোমিটার পর্যন্ত এখন রয়েছে 7 টাকা। নতুন ভাড়া প্রস্তাবিত 20 টাকা, অর্থাৎ এক ধাক্কায় 7 টাকা থেকে 20 টাকা। কিলোমিটার 4 থেকে 8 কিলোমিটার বর্তমানে টিকিটের মূল্য 8 টাকা। নতুন ভাড়া 25 টাকা প্রস্তাবিত। 8 থেকে 12 কিলোমিটার বর্তমানে টিকিট 8 টাকা, নতুন ভাড়া 30 টাকা প্রস্তাবিত। বেসরকারি বাসের ক্ষেত্রে 14 টাকা পর্যন্ত বাস ভাড়া যেখানে ছিল সেখানে এখানেই 30 টাকা। 12 থেকে 16 কিলোমিটার 9 টাকা ছিল, সেখানে 35 টাকা নতুন ভাড়া প্রস্তাবিত। এবং 16 থেকে 20 কিলোমিটার 10 টাকা বর্তমানে, সেখানে নতুন ভাড়া 40 টাকা, 4 গুণ বেশি। অবশ্যই বাসের ক্ষেত্রে 20 জনের বেশি যাত্রা করতে পারবেন না যাত্রীরা। আমি তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। পরশুদিন মুখ্যমন্ত্রী কথা বলেছিলেন, আমরাও কথা বলেছিলাম তপনবাবু আপনার সঙ্গে। আপনারা স্বাগত জানিয়েছিলেন, ঐতিহাসিক পরিবর্তন বলেছিলেন। একদিনের মধ্যে আপনারা অঙ্ক কষে এতটা ভাড়া বৃদ্ধি কিভাবে করলেন, কোন কোন ভিত্তিতে? বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে যেখানে ভারতবর্ষ সহ পশ্চিম বাংলায় সমস্ত কল কারখানা, রেলের মতো গণপরিবহন থেকে আরম্ভ করে সমস্ত স্কুল, কলেজ, কোর্ট, কাচারি সব বন্ধ। মানুষ রাস্তায় নেই, মানুষ আতঙ্কে বাড়িতে বসে আছে। সেক্ষেত্রে রাজ্য সরকার চেষ্টা করছেন যে নন কন্টেনমেন্ট এলাকায় যদি কিছুটা পরিষেবা দেওয়া যায়। সেক্ষেত্রে রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি একটা আহ্বান করেছেন, যদি নন কন্টেনমেন্ট এলাকায় যদি পরিষেবা দিয়ে মানুষের কিছু সেবা করা যায়, সেক্ষেত্রে উনি আমাদেরকে অনুরোধ করেছেন যে ভাড়াটা আপনারা আপনাদের মতন তৈরি করে নিন এবং আপনারা পরিষেবা দিন। এই ক্ষেত্রে আমরা ঠিক করেছি যে আমাদের তো আর গৌরীশের নেই, আমাদেরকে ভর্তুকি দেয় না, সুতরাং আমাদের ভাড়া আমাদের তৈরি করতে হবে, আমাদের সমস্যা আমাদের মেটাতে হবে। সেক্ষেত্রে যদি পরিষেবা দিতে হয়, সেক্ষেত্রে আমাদের তাহলে আয় এবং ব্যয়ের একটা সমতা রাখতে হবে। আমরা জানি, আমরা বুঝতে পারছি মানুষের হয়তো অনেক কষ্ট হবে, যে মানুষ প্রায় 2 মাস ধরে অর্থ সংকটে ভুগছে। তপনবাবু, আমার নির্দিষ্ট প্রশ্ন ছিল, আপনারা কোন অঙ্কে এই ভাড়া বাড়ালেন? নিশ্চয়ই 20 জন যাত্রী নিয়ে চলতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এতদিন ধরে বসে আছে বাস ড্রাইভার, চালক, শ্রমিক সবাই। সেক্ষেত্রে আপনারা কোন অঙ্কে বাস ভাড়াটা এরকম প্রস্তাব রাখলেন? নির্দিষ্ট প্রশ্ন। অঙ্ক হচ্ছে একটাই, যেখানে যাত্রী সংখ্যা লিমিটেড। বিফোর লকডাউন যাত্রী সংখ্যা লিমিটেড ছিল না। লকডাউনের পরে যাত্রী সংখ্যা যেখানে কেন্দ্র এবং রাজ্য লিমিটেড করে দিয়েছে, 20 জনের বেশি যাত্রী আমি বহন করতে পারবো না এবং স্বাস্থ্য বিধি মেনে আমাকে চালাতে হবে। সেক্ষেত্রে আমাকে তো ভাবতে হবে, আমাকে সেক্ষেত্রে ভাবতে গেলে, আমাকে পরিষেবা দিতে গেলে আমাকে তো অঙ্কটা সেইভাবেই করতে হবে। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখনও বুঝতে পারছি না যে ভাড়াটা আমরা আজকে ঘোষণা করেছি সেই ভাড়া দিয়েও আমাদের সমাধান হবে কিনা আমরা বুঝতে পারছি না।
ঠিক, তপনবাবু আসবো জেলার ক্ষেত্রে। আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে জেলার বাসে প্রস্তাবিত ভাড়া। জেলার বাসে প্রস্তাবিত ভাড়া, জেলার মধ্যে শহরতলি বাসে ন্যূনতম ভাড়া 15 টাকা, জেলার বাস কলকাতায় ঢুকলে ন্যূনতম ভাড়া 20 টাকা, 4 কিলোমিটারের পর প্রতি কিলোমিটারে 1.5 টাকা বাড়বে। জেলায় এক্সপ্রেস বাসেও ন্যূনতম ভাড়া 20 টাকা, প্রতি কিলোমিটারে 1.5 টাকা করে বাড়বে। কলকাতায় সরকারি বাস, বেসরকারি বাস, মিনি বাস, টোটাল মোট বাস কত চলে সেইটাও আমরা আপনাদের সামনে তুলে ধরব। জেলার বাসে প্রস্তাবিত ভাড়া আপনারা দেখছেন। কলকাতায় চলে সরকারি বাস 1200, বেসরকারি বাস 7000, মিনি বাস 1800, সরকারি বেসরকারি মিনি বাস মিলিয়ে মোট চলে 10,000 বাস। আমি পার্থপ্রতিম বাবু আপনার কাছে আসব। খুব স্বাভাবিক প্রশ্ন, এতটা বৃদ্ধি, সরকারি বাসে ভাড়া বাড়ছে না, তাহলে কি যাত্রী যে শ্রেণীটা সেই শ্রেণীটাই বদলে যাবে? বেসরকারি বাসে চলে যাবেন রোজগার বেশি তারা, এবং সরকারি বাসে চলে যাবেন রোজগার কম তাদের। কোন ভিত্তিতে কি হতে পারে? গণপরিবহনের এখানেই আমূল পরিবর্তন কিনা? দেখুন, প্রথম হচ্ছে যে সরকারের একটা ভূমিকা থাকা উচিত ছিল সবসময় এই ধরনের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে। কারণ আপনি যে ডেটা বললেন যে 1200 যদি সরকারি বাস হয়, তাহলে মিনি বাস এবং বাস মিলিয়ে হচ্ছে যে 8800, মানে প্রায় 9000-এর কাছাকাছি। ফলে কলকাতার মতো শহরে বেসরকারি বাসই হচ্ছে আমাদের গণপরিবহনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করছে। তাহলে এখানে দাঁড়িয়ে বেসরকারি ক্ষেত্রের ভাড়া কি হবে সে সম্পর্কে যদি সরকার উদাসীন থাকে এবং তার যদি কোনো নিয়ন্ত্রক ভূমিকা না থাকে, তাহলে আমি বলছি সাধারণ মানুষ এই লকডাউন ওঠার পর বা লকডাউন চলাকালীন তারা কতটুকু পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করতে পারবেন, এটা নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি হচ্ছে। প্রশ্ন বড় এই কারণের জন্যই যে সমস্ত প্রায় পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে 40% কাছাকাছি মানুষ সংগঠিত ক্ষেত্রে কাজ হারাতে চলেছেন। ফলে এই যে কলেজে, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কলকাতা শহর বা জেলায় এই যে যারা লেখাপড়া হোক, কলকারখানা হোক, অন্য কাজে যুক্ত থাকেন, যে এই ফলিং ইনকাম গ্রুপের লোক 3 গুণ বেশি বাস ভাড়া দিয়ে কি করে চড়বেন? যেখানে সরকার এইটুকু দায় যদি মনে করেন যে পালন করছেন, তার সরকারি বাসে ভাড়া বাড়লো না এইটা বলে, কিন্তু আমি বলবো যে এটা খুব লিমিটেড একটা সেকশন, যে যেখানে দাঁড়িয়ে হচ্ছে যে সরকার তার নিজের ভাড়াটা বাড়ালেন না। কিন্তু সরকার মানে আমি এখানে কেন্দ্র এবং রাজ্য দুটো সরকারকে মিন করছি, কারণ প্রতিদিন এই যে বিকেল 4টের সময় একটা করে প্যাকেজ ঘোষণা হয়। আমি আবারও বলছি, আগের দিনও বলেছি, বাস কিন্তু অন্য কোনো রাজ্যে নেই, না লোকালি। আমি আবার বলছি যে কলকাতায় বেসরকারি বাসও যদি আমার গণপরিবহনের একটা বড় ভূমিকা পালন করে, ইন্টিগ্রেটেড পার্ট হয়, তাহলে সেটা সম্পর্কেও সরকারের ভূমিকা উদাসীন হলে হবে না। আমি বললাম যে সত্যি সত্যি যদি 20 জন যাত্রী নিয়ে চালাতে হয়, তাহলে সরকারকেও কিছুটা ভর্তুকির কথা, এবং কেন্দ্র এবং রাজ্য, আমার কথা হচ্ছে তেলে ভর্তুকির কথাটা ভাবতে হবে। 2, আমি এইটুকু বলছি যে স্যানিটাইজেশনের কথা হচ্ছে, অর্থাৎ সামাজিক দূরত্ব বিধি মেনে। এখানে দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে, ভাড়া তো কন্ট্রোল করলেন বাসের মালিকরা, কিন্তু ভিড়টা কন্ট্রোল করবেন কি করে? যে এটার একটা প্রশ্ন, যে যেই মুহূর্তে লকডাউন উঠে যাবে, হ্যাঁ, তখনই হচ্ছে যে ভিড়টা আসবে, তাহলে সেই ভিড়টা সামাল দেওয়ার অবস্থা, বিশেষত সেই প্রশাসনিক কাঠামো তাদের নেই এবং তারা পারবেন না। আমি এখান থেকে পার্থপ্রতিম বাবু একটু আপনাকে বিরত করছি। আমি এখানেই তপন বাবুর কাছে আসব। তপন বাবু, ভাড়া তো বাড়ালেন, আপনারা সিদ্ধান্ত নিয়েছেন ভাড়া বাড়ানোর, কিন্তু যেটা পার্থপ্রতিম বাবুর কথার রেশ ধরেই আমি বলি, মাঝখানে হাত দেখালেই উঠে যাওয়ার প্রবণতা, বাসে ওঠার প্রবণতা যাত্রীদের ঠেকাবেন কি করে? 20 থেকে 25 হবে না, 25 থেকে 40 হবে না, কি করে ঠিক করবেন যাত্রী? সে কথা ভেবেছেন? সেই পরিকল্পনা করেছেন? সেক্ষেত্রে প্রশাসনের একটা ভূমিকা থাকা দরকার, যে কত যাত্রী উঠছে নাচছে মনিটরিং। এটা আমরা প্রথমেই বলেছিলাম, যেহেতু একটা লিমিটেশন যাত্রী আমাদের চলতে হবে, তা মনিটরিংটা কী করে হবে এবং সেই মনিটরিংটা কে করবে? এবং সেই মনিটরিংটা যদি পুলিশকে দেওয়া হয়, তাহলে বাস মালিকদের আর একটা খরচ বেড়ে গেল। 20 জায়গায় যদি 22 ওঠে, 22-এর জায়গায় যদি 25 ওঠে, তা সেক্ষেত্রে আর বললো কেন এত প্যাসেঞ্জার উঠেছে, একটা কেস তৈরি হলো। তো মনিটরিংটা তো সরকারকে করতে হবে। আমার কন্ডাক্টর যদি বলে যে 20 জন প্যাসেঞ্জার গাড়িতে আছে, আর যদি কোনো যাত্রী বলে আমি উঠবো, সেক্ষেত্রে যাত্রী ভার্সেস আমার শ্রমিকের সঙ্গে একটা সংঘাত তৈরি হবে এবং এটা একটা সমস্যা তৈরি হবে। এবং এক্ষেত্রে
আচ্ছা আমাদেরকে সবাইকে ভাবনা চিন্তা করে চলতে হবে। যেহেতু আমরা পরিষেবা দিতে আসছি, যেহেতু আমাদের পরিষেবা দেওয়ার জন্য এই মুহূর্তে একটা লিমিটেশন যাত্রী নিয়ে চলতে হবে, সেক্ষেত্রে উভয়কে ভাবতে হবে। যারা যাত্রী তাদেরকেও ভাবতে হবে যে একটা যেহেতু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে, আমরা সরকারের নির্দেশ মেনে চলবো এবং সেইভাবে গাড়িতে আমরা ওঠানামা করব এবং আমরা কোনো সংঘাতে যাব না। দেখুন 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 তপনবাবু, এমনিতেই এখনো যেটা পার্থপ্রতিম বাবু বললেন, লকডাউন ওঠার পরেই আরো বিশৃঙ্খলা হতে পারে। এখনো লকডাউন ওঠেইনি, এখনো পর্যন্ত কন্টেনমেন্ট জোনে ছাড়া বাসে কিছু বাস চলার অনুমতি দেওয়া হয়েছে, তাতেও কি বিশৃঙ্খলা। আজকেই বাসে ওঠা নিয়ে বিক্ষোভ, কলকাতায় দ্বিতীয় দিনেও বিশৃঙ্খলা এড়ানো গেল না। দেখুন বুধবার থেকে কলকাতায় বাস চালু হয়েছে। দ্বিতীয় দিনেও গড়িয়া এবং ডানলপ স্ট্যান্ড থেকে বাসে ওঠা নিয়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। সকালে সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়ালেও বেলা বাড়তেই অন্য ছবি গড়িয়ার 5 নম্বর বাস স্ট্যান্ডে। সামাজিক দূরত্বকে থোড়াই কেয়ার, পারস্পরিক দূরত্ব না রেখেই লাইনে দাঁড়ালেন যাত্রীরা। বারণ করায় পুলিশের সঙ্গে যাত্রীদের বচসা বেঁধে যায়। এখানে পাবলিকের যেরকম ভিড়, এখানে প্রত্যেকটা যাত্রী এসছেন, কারোর মধ্যে কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন সেটা কিন্তু কিছুই নেই। দাদা আপনারা কেন গায়ের মধ্যে দাঁড়িয়ে আছেন গা ঠেকিয়ে? সোশ্যাল ডিস্টেন্স কেন মানছেন না? সোশ্যাল ডিস্টেন্স দেখছেন তো এই হাল করে রেখেছে কিরকম। বাসে 20 জনের বেশি যাত্রী তোলার দাবি ওঠে। যাত্রীদের অভিযোগ, দীর্ঘক্ষণ দাঁড়িয়েও বাস পাওয়া যাচ্ছে না। শুধু বারাসাতে প্যাসেঞ্জার তুলে দিল, আমরা হা করে দাঁড়িয়ে আছি 7টার আগে। যারা পেছন থেকে ওই পুলিশের এক ভদ্রলোক অনেকক্ষণ বাদেই এলো বাস, তখন আমরা যখন উঠতে গেলাম বলছে যে না বারাসাতের বাস যাবে, কাছাকাছি যারা যাবে তারা যেতে পারবে না, উঠবে না, একদম সরিয়ে দেওয়া হলো। এটা পাবলিক হ্যারাসমেন্ট, অনেক বয়স্ক লোকেরা রয়েছে। বাসই পাইলাম না, 37 চলে গেল বারাসাত লং। এরকম ভাবে প্রতিদিন যদি করে তাহলে কি করে আমরা বাস পাবো বলুন। ডানলপেও বাসে উঠতে লম্বা লাইন, ভিড় সামলাতে হিমশিম খান কর্মীরা। লম্বা লাইন যাত্রীদের, শুধু তাই নয়, বাসে ওঠার জন্য বাস যখন ছাড়ছে সেই সময় দৌড়ে দৌড়ে বাসে ওঠার প্রতিযোগিতা, কার্যত প্রাণের ঝুঁকি নিয়ে। পুলিশের সামনেই অনেক যাত্রী চলন্ত বাসে উঠে পড়েন। আরো বাস বাড়ানোর দাবি করেন যাত্রীরা। বাসটা যদি বেশি হতো তাহলে একটুখানি ভালো হতো, বাসটা কম, এর থেকে তো বন্ধ করে দেওয়া বেটার ছিল। 20 জনের বেশি তোলা যাবে না, 20 জনের বেশি নেওয়ার 20 জন থেকে যেটা স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন করে দিয়েছে, সেই জন্য 8:30 থেকে দাঁড়িয়ে রয়েছি। বাস কম থাকায় দিনভর ডিপোগুলিতে যাত্রীদের লম্বা লাইন। অনেকেই বাস না পেয়ে বিরক্তি নিয়ে বাড়ি ফিরে যান। ক্যামেরায় শুভব্রত কুণ্ডু ও চিরঞ্জিত রায়ের সঙ্গে শঙ্কু সাঁতরা ও সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। দৌড়ে বাসে ওঠা, যেখানে সেখানে হাত দেখিয়ে বাস থামিয়ে বাসে ওঠা, এগুলো তো আমাদের একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। এই করোনা আবহে কি আমাদের সেই অভ্যেস বদলটাই জরুরি? এবং তার সঙ্গে পরিকাঠামোগত দিক থেকে আরো একবার আপনাদের সামনে তুলে ধরি, কলকাতায় কত সরকারি বেসরকারি মিনি বাস। দেখুন, আবারও তুলে ধরছি, সরকারি বাস 1200, বেসরকারি বাস 7000, মিনি বাস 1800, সরকারি বেসরকারি মিনি বাস মিলিয়ে মোট 10,000। এবার কয়েকটি বড় শহরের পরিস্থিতি দেখুন, যেখানে কোনো স্টপেজ ছাড়া কোথাও নামানো হয় না যাত্রীদের, ওঠানো হয় না যাত্রীদের। দিল্লিতে 3000-এর বেশি সরকারি বাস, বেসরকারি বাস নেই। হায়দ্রাবাদে, মুম্বাইয়ে দেখুন 3500-এর বেশি সরকারি বাস। চেন্নাই 5000-এর বেশি সরকারি বাস, বেসরকারি বাস নেই শহরে। বেঙ্গালুরুতে 6000-এর বেশি সরকারি বাস এবং হায়দ্রাবাদে 10,000-এরও বেশি সরকারি বাস, যে সরকারি বাসেই শুধুমাত্র লোকালি যাতায়াত করেন যাত্রীরা। পার্থপ্রতিম বাবু, এখানেই আমূল পরিবর্তন দরকার কিনা? অবশ্যই। আপনি যে শহরগুলো বললেন এবং জনঘনত্বের হিসেবে কলকাতা হচ্ছে, ইনফ্যাক্ট বম্বে বাদ দিলে এদের প্রত্যেকের চাইতেই বেশি। পার স্কোয়ার কিলোমিটারে 24,000 লোক থাকেন। তাহলে সেখানে অফিস টাইমে যে পরিমাণ ভিড় হবে তার যোগান দিতে গেলে যে ট্রান্সপোর্ট প্ল্যানিং দরকার, সেটা আবারও বলছি প্রস্তুতিহীন ঢঙে খানিকটা এগোচ্ছে সরকার।
আমার এই কারণের জন্য ইম্পর্ট্যান্ট, আপনি 3টে পয়েন্ট তুলেছেন এবং সেটা খুবই প্রাসঙ্গিক। এক হচ্ছে যাত্রীদের সচেতনতা, অর্থাৎ আমার বাড়ির উঠোন যদি মনে করি যে রাস্তাটাকে যে কোনো জায়গায় বাস দাঁড় করাবো এবং নামবো, তাহলে এই অ্যাওয়ারনেস ফার্স্ট গ্রো করতে হবে যাত্রীদের মধ্যে। 2 হচ্ছে এই যে পোস্ট কোভিড সিচুয়েশনে যখন লকডাউন খুলবে, যে আমরা একটা বড় বিপদের মধ্যে যে এখনো রয়েছি, একেবারে। সেই বোধটা নিয়ে তাকে ট্রেনে বাসে গাড়িতে উঠতে হবে। 3 নম্বর হচ্ছে চালক বা কন্ডাক্টর, তারা যদি এই ভাড়া বাড়ানোর পরিকল্পনা করেন তাহলে তাদের বোঝা উচিত যে কোনো জায়গায় যদি হাত দেখান হয় তাহলে যে কোনো জায়গায় ব্রেকের পাদানিতে পা রাখা আমার দায়িত্ব নয়। একেবারে। এবং 4 নম্বর হচ্ছে পুলিশেরও কাজ, অর্থাৎ স্টপ নির্বিশেষে, অর্থাৎ স্টপের বাইরে কোথাও যেন না দাঁড়ায় এটাকে এনশিওর করা। ফলে এই 4টে জায়গা, আইন শৃঙ্খলা, অ্যাওয়ারনেস, সোশ্যাল অ্যাওয়ারনেস, আমি বলবো যে এই জিনিসগুলো যদি গ্রো করে একসাথে, তখনই একটা শহর শৃঙ্খলাবদ্ধ হতে পারে। এবং আপনি পরিকাঠামোর কথা তুলেছেন, সেটাও ইম্পর্টেন্ট, যে পোস্ট কোভিড সিচুয়েশনে পাবলিক ট্রান্সপোর্ট যদি অনেক বেশি সরকারি বাসের প্রয়োজন হয়, এখন থেকেই সেই পরিকল্পনা করা ভবিষ্যতের জন্য। লাস্ট আর একটা জিনিস, আমি যারা বাস চালাচ্ছেন আজকের ভাড়া ঠিক করলেন, আমার তাদের কাছে একটা প্রশ্ন, যে যেহেতু তারা বলছেন যে যাত্রী সংখ্যা এখন কম, অর্থাৎ 50% হয়ে গেছে, সেই জন্য তারা 7 টাকার ভাড়া 20 করেছেন। না, এখন কম নয়, এটা কম কতদিন চলবে আমরা বলতেই পারবো না। আমার প্রশ্ন হচ্ছে এটাই, যে যদি কোনো একদিন, আমার কথা হচ্ছে 2 মাস 4 মাস 5 মাস 6 মাস বাদে যদি দেখা যায় যে মিনিবাসে আগের মতোই হচ্ছে পাদানি ঝোলা লোক যাচ্ছে, তখন ভাড়া কি 20 থেকে নেমে 7 আসবে? আমার এই প্রশ্ন, যে যদি 50% অকুপেন্সিতে ভাড়া 7 থেকে 20 হয়, যদি এই রোল আউট করে কখনো লকডাউন পরবর্তী সিচুয়েশনে 6 মাস বাদে, তাহলে কি সেটা 20 থেকে 7-এ ফিরবে? কারণ এই প্রশ্নের মীমাংসা হওয়া দরকার। তা নাহলে যে ভিত্তিতে ভাড়ানো হচ্ছে, আমি আবার বলছি যে যাত্রী সংখ্যা 2 গুণ কমলে ভাড়া 2 গুণ বাড়ছে, যাত্রী 3 গুণ কমলে ভাড়া 3 গুণ বাড়ছে। এটা যদি তাদের, আমি বলবো যারা বাড়াচ্ছেন, আমি তাদের দোষ না দিয়েও বলি, সরকারের একটা নিয়ন্ত্রক ভূমিকা পালন করা দরকার ছিল, যেটা সরকার যদি না করে। সমাজে গণপরিবহন এমন একটা বিষয়, এটা বাস মালিকের লাভ ক্ষতির প্রশ্ন না, বাস কন্ডাক্টরের জীবন জীবিকার প্রশ্ন না, শুধু গোটা সমাজে একটা পাবলিক ট্রান্সপোর্ট। আপনি যে বাসে ব্রেকে যখন তখন পা দেওয়ার অভ্যেস, এটাও চালকদেরকে সচেতন হতে হওয়ার কথা বলছেন তো। নিশ্চয়ই। সেখানে কিন্তু আরেকটা বড় বিষয় আছে, কমিশন প্রথা বা বেতন। কোনটা? আপনারা তো ভাড়া বাড়ালেন, আবারও বলছি, আপনারা কি সিদ্ধান্ত নিতে পেরেছেন? আপনাদের ওপরেই তো সমস্ত বিষয়টা, তপনবাবু। আপনারা কমিশন প্রথা তুলে দিয়ে বেতন চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। তপনবাবু, বেতন চালু করার সিদ্ধান্ত নিয়েছেন? আমরা আসবো। এখানে একটা প্রশ্ন, যে এই আপনার প্রশ্নটা প্রাসঙ্গিক, তপনবাবু উত্তর দেবেন আশা করি, যে ন্যূনতম ভাড়া কি হওয়া উচিত যদি এই বাজারে ঠিক হয়, তাহলে একজন চালক বা কন্ডাক্টরের ন্যূনতম বেতন কি হবে সেটা কেন ঠিক হবে না? এইটা অন্ততপক্ষে, এরা প্রান্তিক আয়ের মানুষ, যদি ভাড়া বাড়ে তাহলে এই বাড়তি ভাড়ার কতটুকু এই মানুষগুলোর জীবন জীবিকা রক্ষার ক্ষেত্রে লাগছে, অর্থাৎ ন্যূনতম কোনো বেতনের কনসেপ্ট আনতে পাচ্ছেন কিনা তারা, এটাও কিন্তু জানা প্রয়োজন। একেবারে আমি তপনবাবুর কাছে আসবো পরবর্তী সময়, আবারও বাস নিয়ে আলোচনা করব। তবে এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ, অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ, আমাদের শহরের ক্ষেত্রে, শহরতলির ক্ষেত্রে, অন্যান্য শহরের ক্ষেত্রে অটো। একবার দেখে নেওয়া যাক অটোর গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে অটো কত চলছে আমাদের এই শহরে। 30,000 অটো যাত্রী, 10 লক্ষেরও বেশি প্রতিদিন। অর্থাৎ যে কোনো পরিবহন পরিকাঠামোয় যা যাত্রী যাতায়াত করেন, যে সংখ্যক যাত্রী, 10 লক্ষেরও বেশি, সব থেকে বেশি অটোতে যাতায়াত করেন। আমি প্রদীপবাবু আপনার কাছে যাব। অটোতে 5 জন 7 জন এরকমটাও আমরা দেখেছি। এই রকমভাবে অটোতে যাতায়াত করা হয়। এখন আপনারা কি ভাবছেন? এখন সোশ্যাল ডিস্টেন্সিং মানতেই হবে আপনার চালকের জন্য, শুধু যাত্রীদের জন্য নয়, আপনার চালকের জন্যও শারীরিক দূরত্ব মানতে হবে। আপনাদের কোনো ভাবনা? দেখুন, কলকাতা শহরে 4 জনের বেশি যাত্রী পরিবহন করা হয় না। আর এক্ষেত্রে যেটা আজকে আলোচিত হয়েছে পরিবহন দপ্তরে আমাদের অটো ইউনিয়নগুলোকে নিয়ে, যে 2 জনের অধিক যাত্রী পরিবহন করা যাবে না অটো। আমরা তাতে সম্মতি দিয়েছি। তার কারণ হচ্ছে যে অটোরিকশা পরিষেবা মানুষের কাছে
জনজীবনকে স্বাভাবিক করতে গেলে অটোরিকশা পরিবহনের পরিষেবা সচল রাখাটা বিশেষ প্রয়োজন, এক। আর দ্বিতীয়ত, আনঅর্গানাইজ সেক্টরে কেন্দ্রীয় সরকার যতই ত্রাণ তহবিল গড়ুক আর টাকা বাজেটে ঘোষণা করুক, আনঅর্গানাইজ সেক্টরে অটো চালক, ট্যাক্সি চালক, বাস চালক, কন্ডাক্টর এদের জন্য কিন্তু কোনো সুবিধা এনে দেয়নি। দীর্ঘদিন বসে থাকার পরে আমরা দুজন অটো যাত্রীকে নিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং নয়, ফিজিক্যাল ডিস্টেন্সিং যতটা সম্ভব নিয়ে আমরা অটোরিকশাগুলো চালাবো, তাহলে যাতে শ্রমিকরা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে ধীরে ধীরে। আমি রাজ্য সরকারকে প্রতি কৃতজ্ঞতা জানাই এই কারণে যে তারা আস্তে আস্তে মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাইছে। বেশ, আমি আসবো প্রদীপবাবু আপনার কাছে এবং আপনাদের যে প্রস্তাব সেই প্রস্তাবও দর্শকদের সামনে তুলে ধরবো। তবে অটোতে দুজনের বেশি যাত্রী নয়, কিভাবে সামলানো যাবে অটোর 10 লক্ষ প্রতিদিন যাত্রী, এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ট্রেন, মেট্রো এই সব নিয়ে আসবো। কোভিড-19 পরিস্থিতিতে আমাদের গণপরিবহন বদলাচ্ছে, কারণ এটা ক্ষণস্থায়ী নয়, দীর্ঘস্থায়ী। করোনা নিয়েই বাঁচতে হবে বলছেন চিকিৎসক বিজ্ঞানীরা। আমরা আলোচনা করছিলাম অটো নিয়ে। প্রদীপ সাহা অটো ইউনিয়নের নেতা, তিনি বলছিলেন তাদের প্রস্তাব হয়েছে এবং আলোচনা হয়েছে অটোতে দুজনের বেশি যাত্রী নয়। আরও কি কি আছে প্রস্তাবে একবার দেখে নেওয়া যাক। এই যে দুজন যাত্রী, এই দুজন 4 জনের ভাড়া দেবেন। অটোতে দুজনের বেশি যাত্রী নয়, অর্থাৎ পেছনে দুজন বসবেন। শারীরিক দূরত্ব বজায় রাখতে চালকের পাশে কেউ নয়। এতদিন পর্যন্ত আমরা বিভিন্ন রুটে চালকের পাশে 3 জন 4 জনও বসতে দেখেছি। অটো চালক ও যাত্রীদের মাঝে থাকবে একটি পর্দা প্লাস্টিকের, অর্থাৎ সংক্রমণ যাতে কোনোভাবে না হয়। যে কোনো রুটে একদিনে চলবে 50% অটো, এটা নিয়ে আলোচনা করব আমরা। অলিগলি দিয়ে কোনো অটো রুট থাকবে না, সব অটো রুট থাকবে বড় রাস্তার ওপরেই, এখনো পর্যন্ত যা প্রস্তাব অটো ইউনিয়নগুলির। আমি পার্থপ্রতিমবাবু, এখানেই প্রশ্নটা আমি বিরতির আগে করেছিলাম। 10 লক্ষ যাত্রী যা অটোর মাধ্যমে শহরে যাতায়াত হয়, এই চাপ এইভাবে সামলানো যাবে কিভাবে? সেটা তো সত্যি সত্যি খুব চিন্তার বিষয়, এই কারণের জন্য যে একটা সহজ অঙ্ক আমার মাথায় আসছে যে অটোতে 4 জন চড়তেন, তার জায়গায় যদি 2 জন চড়েন তাহলে ভাড়া দ্বিগুণ হয়ে যাবে। এটা হচ্ছে একটা সহজ অঙ্ক, অটো যারা চালাচ্ছেন তারা বলেছেন। এবং একই অঙ্কে যদি 10 লক্ষ লোক প্রতিদিন অটো চড়েন কলকাতা শহরে, তাহলে 4 জন করে একটা অটোতে যদি আঁটে আর তার বদলে যদি 2 হয়, তাহলে হচ্ছে যে 10 লক্ষ লোকের জন্য যা অটো চলতো লকডাউনের আগে, তাহলে তার দ্বিগুণ অটো চালাতে হয়। ওই একই পরিমাণ লোক যদি অটোতে যাতায়াত করেন, তাহলে এই অটোটা আসবে কোত্থেকে? এটা হচ্ছে একটা প্রশ্ন, যে তাহলে আমার যান চাহিদা মিটবে কি করে। আর দ্বিতীয় প্রশ্ন এখানে তৈরি হচ্ছে যে এটা ঠিক যদি যাত্রী হাফ হয় তাহলে ভাড়া দ্বিগুণ যদি হয়, আবারও আমি বলবো যে একই, যেটা বাসের ক্ষেত্রেও ছিল লজিক এবং আর্গুমেন্ট, অটোর ক্ষেত্রেও যে এই দ্বিগুণ ভাড়া দিয়ে অটোতে কতজন চড়তে পারবেন। 3, অটোর ক্ষেত্রে যেটা বিরাট বৈশিষ্ট্য যে আমাদের কলকাতা শহরে এটা প্রায় একটা গণপরিবহনের চেহারা তো বটে, অন্যতম গণপরিবহনের চেহারা আপনিও বললেন, এবং এই কারণের জন্য অটোর উপযোগিতা দিন দিন বাড়ছে। আমাদের মতো ছোট শহরে, মানে আমাদের সেখানে দেখবেন অ্যাভারেজ ট্রিপ লেন্থ আমাদের কলকাতা শহরে আমরা যদি হিসাব করি একজন মানুষের কাজের প্রয়োজনে বা জীবিকার প্রয়োজনে 5 থেকে 6 কিলোমিটার। তাহলে এই যে 5 থেকে 6 কিলোমিটার ট্রিপ লেন্থ, এটার জন্য আদর্শ যদি বলেন যে অটো। এবং যেহেতু অটো মেন রাস্তা বাদ দিয়েও এখনো পর্যন্ত, বরং উল্টো ট্রেন্ডটাই ছিল যে মেন রাস্তা বাদ দিয়ে বরং অলিগলি যেগুলো প্যারালাল রোডস আছে সেগুলোকে কতটা ব্যবহার করে অটো যেতে পারে, এটা ছিল অটো চালানোর পুরনো ধারণা। কিন্তু এখন হচ্ছে মেন রোড বা আমাদের আর্টেরিয়াল রুটসগুলো তো চলে এসছে অটো। তাহলে এখন সত্যি সত্যি এই প্রশ্নটা উঠবে যে যদি হাফ যাত্রী নিয়ে দ্বিগুণ ভাড়া হয়, তাহলে হচ্ছে যেটা আপনি দেখাচ্ছিলেন, তাহলে অটোকে ট্যাক্সির মোডে আমরা কেন ভাবতে পারবো না এটা, অর্থাৎ যে হায়ারিংয়ে অটো যেটাকে বলা যায়। একেবারে এখানে বলি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে যে কলকাতা ছাড়া অন্য যে কোনো বড় শহরে মিটারে অটো চলে, অর্থাৎ আপনি যাচ্ছেন, বুক করছেন অটো, মিটার স্টার্ট হচ্ছে, যেমন ট্যাক্সিতে হতো বা হয় সেই রকমভাবেই মিটারে অটো চলে। আমি আপনার কাছে আসছি পার্থপ্রতিমবাবু, আমি জানি না এটা সুবিধে অসুবিধে কিছু পাবো কিনা আমরা, যদি কেন মিটারে অটো চালু করা যাবে না এটা নিয়ে আসবো। আমি প্রদীপবাবুর কাছেই জানতে চাইবো, আপনারা কি সহমত মিটারে যদি চালু হয় অটো? দেখুন, আমরা অটোরিকশার ইতিহাসটা যদি একটু পিছিয়ে গিয়ে দেখি,
তো আমরা দেখব বামফ্রন্ট সরকারের আমলে একটা গেজেট নোটিফিকেশন করে অটোরিকশাকে রুট পারমিট প্রদান করা হয়েছিল, ঠিক আছে? তার আগে অটোরিকশা কিন্তু ট্যাক্সির মতো মিটারেই চলতো কলকাতায়। এরপর থেকে আইনের আর কোনো নতুন করে পরিবর্তন ঘটেনি, ফলে রাতারাতি এই ব্যবস্থা নেওয়া যাবে কি না এটা আমিও বলতে পারছি না। পার্থপ্রতিমবাবু, না, এটা ঠিকই প্রদীপবাবু যা বলেছেন যে দুটো আইনি অসুবিধা ছাড়াও দুটো অসুবিধা আছে। একটা হচ্ছে যে যেহেতু অটো একটা গণপরিবহনের চেহারা নিয়েছে এবং এখানে না অটো একটা নির্দিষ্ট রুটে চলে বলে দেখবেন বাসের বিকল্প হয়ে গেছে বহু জায়গায়। আপনি গড়িয়ার থেকে যাদবপুর বা গড়িয়া থেকে গড়িয়াহাট দেখবেন প্রচুর লোক অটোতে যায়, মধ্যবিত্ত এই অংশটা, এমনকি নিম্ন মধ্যবিত্তরাও অনেক সময় চড়ছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে যদি এখন অটো যদি রাতারাতি মিটারে চলে যায় তাহলে তার মন্দ দিকটা আমি প্রথম বলি যে আমাদের শহরে হলুদ ট্যাক্সির যে অভিজ্ঞতা আমাদের হয়েছে মিটারে চলে তার গায়ে লিখে দিতে হয় যে নো রিফিউজাল ট্যাক্সি। তাহলে এ যদি হয় তার মানে রিফিউজাল ট্যাক্সির একটা গোত্র থাকবে, একটা নন রিফিউজাল থাকবে, তাহলে অটোর ক্ষেত্রেও রিফিউজাল অ্যান্ড নন রিফিউজাল হবে। ফলে এখন অন্ততপক্ষে নন রিফিউজাল মোডে কোনো অটো যেতে পারে না, অর্থাৎ তাদেরকে একটা নির্দিষ্ট রুট ধরেই যেতে হয়। কিন্তু তখন এই সম্ভাবনা তৈরি নিশ্চয়ই হতে পারে যে সে তার হুইমসে সে ঠিক করতে পারে আমি যাবো কি যাবো না। আরও একটা বড় সমস্যা যেটা হবে যে যেহেতু ধরুন কোনো একজন মানুষ যেহেতু অটো কলকাতা শহরে যদি আমরা মিটার অ্যালাউ করি তাহলে সে যাদবপুর থেকে উঠে সে বললো আমি ডানলপ যাব, তাহলে এই যে গোটা কলকাতাটা চক্কর কাটতে কাটতে তাকে যেতে হচ্ছে, তার মানে আপনার গোটা কলকাতার বিভিন্ন রাস্তায় একটা অটোকে শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার অনুমতিটা আপনাকে দিতে হচ্ছে। আমি বলছি যে এইটা কিন্তু শেষমেশ আর একটা প্রতিযোগিতার মধ্যে ফেলবে আপনার এই অ্যাপ ক্যাব হোক হলুদ ট্যাক্সি হোক যারা আছেন, বরং অটোর ক্ষেত্রে এখনো পর্যন্ত নির্ধারিত যে রুট সেই রুটে তারা গণপরিবহনের ভূমিকা পালন করত। আমি তো বিশ্বাস করি না এখনো পর্যন্ত, বিশেষত ইনকাম ফল যেভাবে করবে তাতে অ্যাপ ক্যাব এবং ট্যাক্সি এর শেয়ার হচ্ছে যে যদি বলেন এর মার্কেট শেয়ার অনেকটা কমে যাবে। তো বিকল্প হতে পারে এই মিটার হ্যাঁ, এবার আমি আপনি একটা মিটার অটো আপনি যে বললেন না ছড়িয়ে যাবে, এটাতে তো যানজট কম হতে পারে। না, আমি বলছি এবার বলছি দুটো মিক্সড মোডের কথা আপনি ভাবতে পারেন যে আমি অটো রুট তুলে দিয়ে শুধুমাত্র মিটার, এটা আমি অটো এই কথাটা আমি ভাবছি না, যে রুট যা আছে তা থাকবে প্যারালালি, এবং এর বাইরে আমি যদি বলেন যে সত্যি সত্যি যে অটো মিটারেও চলতে পারে, আপনি পরীক্ষামূলকভাবে এই জিনিসগুলো আমরা করতে পারি এখন থেকেই, যে সেখানে দাঁড়িয়ে কলকাতার মধ্যে আপাতত চালু করা যায়। আমি বলছি এই পরীক্ষা করাই যেতে পারে, কেননা অন্য শহরেও প্রথম দিকে এই অসুবিধা হয়েছিল, অর্থাৎ ফাস্ট মুভিং লেনে যদি স্লো মুভিং ভেহিকেল ঢুকে যায় যে কারণের জন্য সাইকেল রিক্সা বাইসাইকেল অথবা অটো প্রথম দিকে মেন রাস্তায় ঢুকতে দেওয়া হতো না, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে কলকাতা শহরে এমনি একটু ধীরগতির শহর, সেখানে দাঁড়িয়ে মেইন ক্যারেজওয়েতেও অটো আসলে পরেও সেই অটো একটা বাসের গতিকে খুব এফেক্ট করছে বা তার মোশনকে, সেটা হচ্ছে না। কিন্তু এখানে আপনার এই সুযোগ রয়েছে যে আপনি দুটো মোডে অটোর ব্যবহারের কথা ভাবতে পারেন, একটা হচ্ছে আমাদের অর্ধেক অর্ধেক ভাবতে হবে, 50-50 যদি ভাবা যায় সেরকম ভাবে। প্রদীপবাবু, এই দুজন দিয়ে 10 লক্ষ মানুষকে আপনারা সামলাবেন কিভাবে, সেইটা কি ভেবেছেন? আপনারা যে প্রস্তাবগুলো রেখেছেন, যে প্রস্তাবগুলো আমরাও দেখাচ্ছি, 10 লক্ষ মানুষকে সামলাবেন কিভাবে অটোর যা চাহিদা? এখনো পর্যন্ত যে প্রস্তাব যে ব্যবস্থায় গৃহীত হয়ে থাকুক সবই অস্থায়ী। তার কারণ আপনি আমি আমরা বৈজ্ঞানিকরা কেউই জানে না যে করোনার প্রভাব কতদিন থাকবে আর লকডাউনের জেরে মানুষ কতদিন ঘরবন্দি থাকবে। যতদিন মানুষের মধ্যে সচেতনতার উদয় না হবে, মানুষ যতদিন নিজের ভালো না বুঝতে পারবে, ততদিন কিন্তু সমস্যার কোনো সমাধান হবে না। আর দুজন করে অটো নিয়ে 10 লক্ষ যাত্রীর কথা বলছেন, অটোরিকশা যাত্রীরা তো কলকারখানা, অফিস, স্কুল, কলেজ এইগুলোর যাত্রীরাই তো যাতায়াত করে। আজকে তো রাতারাতি এইগুলো সবকটা যে 100% সচল হয়ে উঠবে তাও নয়, ফলে সেক্ষেত্রে যাত্রী সংখ্যা, আমরা তো শঙ্কিত যে যাত্রী সংখ্যা না কমে যায় আরো, সেই নিয়ে যাত্রী সংখ্যা কমে না যায় সেটা আশঙ্কা। সেই যাত্রীগুলো কোথায় যাবেন এটা নিয়ে প্রতিমবাবুর কাছে আসবো। তবে আমাদের আরও একটা বিষয় রয়েছে এর মধ্যে, ট্রেন, যা ভারতের লাইফ লাইন, রেলপথ। সেই রেলপথ আমরা একটু দেখে নিই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। আমাদের এই মুহূর্তে পরিকাঠামো দেশ জুড়ে 1,15,000 কিলোমিটার রেলপথ, দেশ জুড়ে চলে 12,617টি প্যাসেঞ্জার ট্রেন, দেশ জুড়ে চলে
দেশ জুড়ে প্রতিদিন ব্যস্ত থাকে ৭,৩৪৯ স্টেশন। প্রতিদিন দেশ জুড়ে 2,30,00,000 যাত্রীর যাতায়াত প্রতিদিন। এই পরিমাণ যাত্রী বেশিরভাগ হচ্ছে লোকাল, মুম্বাই, কলকাতা, এই সমস্ত জায়গাগুলো যদি দেখি। আমি সুভাষ রঞ্জন ঠাকুরের কাছে যাব। সুভাষবাবু, যেভাবে সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলা হচ্ছে, শারীরিক দূরত্বের কথা বলা হচ্ছে, সেখানে আমাদের ট্র্যাক নেই। ট্রেন বাড়ানো হয়েছে কিন্তু ট্র্যাক নেই, বিভিন্ন সময়ে ট্রেন আটকে যায়। সেই ক্ষেত্রে যাতায়াতটা আপনি কোনো বিকল্প কোনো ভাবছেন, কোনো ট্রেনে কোনো বিকল্প ব্যবস্থা? দেখুন, আজকে যেটুকু সময়ের পরিসর আছে এতে গোটা ভারতের গণপরিবহন ব্যবস্থায় রেল কি করতে পারে বা না পারে সেটা আমার মনে হয় সেটার সময় নেই। সুতরাং আজকে আলোচনায় আমি স্পেসিফিক্যালি কলকাতা কেন্দ্রিক, পশ্চিমবঙ্গ কেন্দ্রিক আলোচনার মধ্যেই থাকতে চাই একেবারে, কারণ শিয়ালদায় ট্রেন যাত্রী প্রায় 12 লক্ষ আসেন। এখন পর্যন্ত বিভিন্ন যারা আলোচনা করলেন, আপনার যারা এতক্ষণ আলোচনা করলেন বিভিন্ন গণপরিবহন মাধ্যমে, তারা কিন্তু যে আলোচনাটা করলেন সেটা মোটামুটি কলকাতা কেন্দ্রিক। কিন্তু আমরা যে গণপরিবহন ব্যবস্থায় পশ্চিমবঙ্গের কথা বলছি সেটা কিন্তু বেশিরভাগই রেল দিয়ে থাকে উপনগরীয় ব্যবস্থায়, মানে যেটাকে আমরা সাবারবান সিস্টেম বলি। কলকাতার আশেপাশে 100 কিলোমিটার পর্যন্ত যে রেডিয়াস আছে তার থেকে কলকাতায় যে যাত্রীরা আসেন সেটা বেশিরভাগই আসেন আপনার রেল পরিবহনে। এবং এতে আপনারা যে হিসাবটা দিয়েছেন সেটা আমার মনে হচ্ছে একটু পুরনো হিসেব, কারণ শিয়ালদা হাওড়া মিলিয়ে এবং সাবারবান মানে আপনার সাউথ ইস্টার্ন রেলওয়ের হাওড়া স্টেশন মিলিয়ে আমাদের কলকাতায় এখন 27 থেকে 30 লক্ষ যাত্রী রোজ যাতায়াত করেন। হ্যাঁ, সাউথ ইস্টার্নটা আমরা দিইনি, আমরা শিয়ালদা হাওড়া দিয়েছি 21 লক্ষের মতো, যেটা পূর্ব রেলে কমপ্লিটলি যেটা আমি বলতে চাইছি যে মেট্রো রেলওয়েটা আমরা যদি ধরেই নিই, মেট্রো রেলওয়েটা হচ্ছে কলকাতা কেন্দ্রিক পুরোপুরি, কিন্তু তাহলে এই যে ধরুন আমি 25 লক্ষই ধরে দিলাম, এই 25 লক্ষ লোকের জন্য ট্রেনের ব্যবস্থা করা, ট্রেনের বিকল্প তো সম্ভব নয়। 25 লক্ষ যাত্রীকে রেলের বিকল্প করা হবে, এটা আমার মনে হয় আমাদের দেশে সম্ভব নয়। এখন সোশ্যাল ডিস্টেন্সিং মেনে 21 লক্ষ লোককে নিয়ে আসা একটা সাবারবান ট্রেনে, যদি আপনারা ট্রাভেল করে থাকেন, আজকাল বেশিরভাগ ট্রেনেই 12 কোচ হয়ে গেছে। 12 কোচ হলেও একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলতে গেলে আপনার কোনো মতেই 700-800 বেশি প্যাসেঞ্জার একটা ট্রেনে ক্যারি করা সম্ভব না। যখন এখনকার দিনে বেশিরভাগ সেকশনেই একটা সাবারবান ট্রেনে প্রায় 3,500 থেকে 4,000 যাত্রী ভ্রমণ করে থাকেন। 1/5 যদি হয়ে যায় তাহলে ট্রেন বাড়ানো তো 5 গুণ সম্ভব নয়। তবে আমার মনে হচ্ছে এক্ষেত্রে একটা ফ্যালাসি থেকে যাচ্ছে, কারণ যতদিন পর্যন্ত এই কোভিডের প্রবলেমটা থাকবে ততদিন পর্যন্ত কিন্তু পুরো যাত্রী চাপটা গণপরিবহনের উপর নাও আসতে পারে, কারণ স্কুল কলেজ খোলার সম্ভাবনা আমার মনে হচ্ছে এখন সুদূর পড়াহত। খুব ইমিডিয়েট ফিউচারে স্কুল কলেজ খোলার সম্ভাবনা আমি অন্তত খুব একটা বেশি দেখছি না। সেরকমভাবে অনেক যারা কর্মস্থানে আছেন তাদের মধ্যে অনেক জায়গায় আপনার কর্মী সংখ্যা কমিয়ে শিফট ডিউটিতে ইত্যাদিতে করে আপনার গণপরিবহনের উপর চাপটা একটা কমানোর চেষ্টা করা হবে এবং করা উচিত, এবং সেইটা পার্মানেন্ট হবে কিনা, যেটা আপনারা প্রথমে বললেন যে এই যে কোভিডের প্রবলেমের ফলে যে গণপরিবহন ব্যবস্থা কলকাতা বা এই ধরনের সাবারবান সেকশনে সম্পূর্ণ ঢেলে সাজানো হবে কিনা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে আমার মনে হচ্ছে যে ভবিষ্যতে এবার এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের এই গণপরিবহনের উপর এই যে একটা অমানসিক চাপ হয়েছে, এইটা কিছু পরিমাণে
কম হবার সম্ভাবনা কিভাবে আছে এইটা এখন প্ল্যানার আমি আসবো পার্থপ্রতিম বাবুর কাছে আসবো এটা নিয়ে যে সত্যি তাই যদি স্টেশনে স্টেশনে দেখি আমরা ছোটবেলাতে বেলঘড়িয়া সোদপুর এইসব জায়গায় দেখেছি 5,000 লোক স্টেশনে দাঁড়িয়ে থাকলে 5 জন লোক উঠতে পারতেন, এখনো সেই রকমই অবস্থা আছে। তাহলে এত সংখ্যক মানুষকে ট্রেন হোক, বাস হোক, অটো হোক, কোনো তো কুল কিনারা নেই নাকি আছে বিকল্প? একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। প্রাক্তন রেলকর্তা সুভাষ রঞ্জন ঠাকুরের সঙ্গে আমাদের কথা হচ্ছিল ট্রেনে যে ব্যাপক চাপ থাকে তা কিভাবে এই কোভিড-19 আবহে যাতায়াতকে স্মুথ করতে পারে। মেট্রো চলে এসেছে সেই আলোচনার মধ্যে। মেট্রো অতি গুরুত্বপূর্ণ কলকাতার ক্ষেত্রে, এবং সেই মেট্রোয় সোম থেকে শুক্র 288টি মেট্রো চলে, শনিবার চলে 236, রবিবার চলে 124। মেট্রোয় একদিনে 6.5 লক্ষ মানুষ যাতায়াত করেন। তাহলে পার্থপ্রতিমবাবু, ট্রেন আর মেট্রো ধরলাম, কি করব আমরা? বিকল্প কি? এই যে বদলাচ্ছে গণপরিবহন, আপনি যদি আমরা বলি। না দেখুন, আমি আবারও বলছি যে বিষয়টা ভাবা উচিত যে এই যে ভিড়টা নিয়ে তো আমরা চিন্তিত, যে সময় সোশ্যাল ডিস্টেন্সিংটা আমাদের একটা মাথা ব্যথার বড় কারণ হচ্ছে, এবং এই ভিড়টা কিন্তু দিনের সব সময় একরকম থাকে না। ফলে এই প্রত্যেকটা শহর এবং প্রত্যেকটা যানবাহন, মেট্রো রেল বলুন, লোকাল ট্রেন বলুন, সকালের দিকের বাস বলুন, এদের হচ্ছে যদি আপনি আওয়ারলি ভ্যারিয়েশন ইন এ ডে দেখেন, অর্থাৎ প্রতি ঘন্টায় এরা কিভাবে পাল্টায়, তাহলে আপনি সকালবেলা একটা 2-2.5 ঘন্টার সময় এবং বিকেলের একটা 2-2.5 ঘন্টার সময়, যেটাকে আমরা ওই অফিস যাওয়ার সময়, অফিস ফেরার সময়, আমি বলছি ভিড় কমানোর একটা উপায় হচ্ছে যে এই যে মর্নিং পিক এবং ইভিনিং পিক যে কারণের জন্য হয়, অর্থাৎ মানুষ অফিস কাছারি, ব্যবসা, স্কুল, কলেজ সব কিছুর জন্য তখন যাচ্ছেন ওই একই সময়, অর্থাৎ 10টা থেকে 5টা। এই যে আমরা একটা শিফটে হয়ে গেছি, অভ্যস্ত হয়ে গেছি, আমি বলছি কোথাও আপনাকে এখন ভাবতে হবে যে এই পোস্ট কোভিড সিচুয়েশন যখন আমরা ডিল করব, যে এইগুলোকে স্ট্যাগার করা, অর্থাৎ সকাল 7টা থেকে অফিস আমার কলকাতা শহর শুরু হবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি রাত 11টা পর্যন্ত চলবে, নাইট শিফট চলবে, এবং শপিং মলের ক্ষেত্রেও তাই। আমি আপনাকে বলছি যে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা যদি এই ভিড়টাকে ভেঙে দিতে পারি, তাহলে কিন্তু আমি বলবো লোকাল ট্রেন বলুন, মেট্রো ট্রেন বলুন, অটো বলুন, বাস বলুন, সেখানে কিন্তু আমি বলবো যে এই যে বাদুড়ঝালা অবস্থার খানিকটা পরিবর্তন আমরা আনতে পারবো। এবং আমি এটাও একমত সুভাষবাবুর সাথে, উনি বলছিলেন কারেক্টলি, যেহেতু ফুল লোডে মাস ট্রান্সপোর্ট রান করবে না ইমিডিয়েটলি, যেহেতু স্কুল কলেজটা খুলছে না, ফলে এখনো পর্যন্ত কিন্তু আমাদের হাতে এই প্রস্তুতির একটা সময় আছে, অর্থাৎ এই স্ট্যাগারিংটা কি করে করা যায়, গোটা ভিড়টাকে কিভাবে ভাঙা যায়। এই ভিড় ভাঙার যে মেকানিজমটা, এটা পৃথিবীর বহু জায়গাতেই আছে, আমাদের দেশেও এটা অ্যাপ্লাইড হয়, অর্থাৎ যে সময়টায় ভয়ঙ্কর ভিড় হয়, এই ভিড়টাকে কি করে ভাঙা যায়। তাহলে ওই ভিড়টাকে সামলানোর জন্যই আমাদের আমি বলবো বাদুড়ঝোলা পরিস্থিতি যাতে না হয় ভাবতে হবে, এবং মেট্রো তার বাইরে নয়। আমি বলবো যে মেট্রোতে দেখবেন অফিস সময় বলতে যা বোঝায়, সেই সময়টায় যে ভিড় হয়, দুপুরবেলায় আপনি একটা লিন পিরিয়ড যেটা আছে সেই সময়টা নয়, এবং এমনকি লোকাল ট্রেনেও নয়। আমি বলছি যে এই ডেটাগুলোর ওপর দাঁড়িয়ে যদি আমরা ভাবতে পারি যে সাময়িক যাত্রী নিয়ন্ত্রণ, কারণ এটা তো ফর এভার নয়, কারণ ফর এভার যদি যেতে হয় সত্যি নাম্বার অফ ব্রেকস বাড়াতে হবে, নাম্বার অফ ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে, কিন্তু একই সাথে মেট্রোর ক্ষেত্রে আমি একটা বাড়তি সতর্কতা বলবো যে যারা সাবওয়ে ইউজ করেন সেক্ষেত্রে স্যানিটাইজেশন আন্ডারগ্রাউন্ড সিচুয়েশনে দাঁড়িয়ে, এবং এটা পৃথিবীর বহু জায়গাতে বদ্ধ জায়গা। আমি বলছি সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্কে আমি আপনাকে বলতে পারি যে ওরা তো যখন লকডাউন করেনি, অর্থাৎ যখন করোনার ভীতিটা শুরু হয়েছে, তখন যদি দেখেন যে জানুয়ারি মাসের কোনো একটা দিনের তুলনায় আপনি মার্চ মাসের ফার্স্ট উইকে, তাহলে যাত্রী সংখ্যা প্রায় 9.5 লাখ কমেছে। 9.5 লাখ মানে তাদের কোটা যাত্রী সংখ্যার প্রায় 20% হচ্ছে যে ড্রাস্টিক্যালি কমে গেছে ওই জায়গায়। আমি বলছি এরপরে মানুষ বিকল্প হিসেবে তখন বেছে নিয়েছে সাইক্লিং কি পেডেস্ট্রিয়ান, হেঁটে যাচ্ছে ছোট দূরত্বগুলো। আমি বলছি যে এই যে সাবওয়েতে ঢুকতে মানুষের যে ভয়, এবং এখানে দাঁড়িয়ে কিন্তু স্যানিটাইজেশন প্রসেস, মেট্রোর প্ল্যাটফর্ম, মেট্রো রেক, মেট্রোতে ঢুকছি বেরোচ্ছি, স্যানিটাইজিং চ্যানেল, এইগুলো যদি না ভেবে আমি মনে করি যে রাতারাতি ওই সুড়ঙ্গ পথে আবার 6 লক্ষ লোক রোজ ঢুকবে আর বেরোবে। আমি সুভাষ রঞ্জন বাবুর কাছে আসবো যে এইটা আপাতত নয়, হুয়ের অধিকর্তা যা বলছেন তা হচ্ছে করোনা নাকি HIV-র মতোই থেকে যাবে, করোনা বিদায়ের কোনো সম্ভাবনা দেখছেন না তারা। সুতরাং যদি এই শিফটিংয়ে, যদি আপনিও বলছিলেন যে স্ট্যাগার করে দেওয়া, সুভাষ রঞ্জনবাবু বলছিলেন, তাহলে সুভাষবাবু এক্ষেত্রে পরিকাঠামো, ট্রেনের পরিকাঠামো, মেট্রোর পরিকাঠামো আমূল পরিবর্তন করতে হবে কিনা, কারণ রাতেও চালাতে হবে। না, রাত্রে হয়তো চালানোর দরকার কতটা পড়বে আমি জানি না,
পরিকাঠামোর খুব একটা পরিবর্তন করার দরকার নেই, হয়তো ওয়ার্কিং সিস্টেমের কিছু পরিবর্তন আনতে হবে, যেটাতে একটু চেষ্টা করলে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। কিন্তু আমি যেটা ইমিডিয়েটলি প্রবলেমের কথা ভাবছি সেটা কিন্তু একটু অন্য জিনিস, যে আপনার ধরুন কলকাতার যে গণপরিবহন, যেটা আমি আবার রিপিট করছি হয়তো, তাতে শতকরা বাসের, সরকারি বাস পরিবহন করেন মাত্র শতকরা 10 ভাগ, বাকিটা করেন বেসরকারি পরিবহন। বেসরকারি পরিবহন মোটামুটি যা হিসেব পাচ্ছি তাতে 3 থেকে 4 গুণ ভাড়া বাড়বে। এই 3 থেকে 4 গুণ ভাড়া বাড়লে শর্ট টার্ম মেজারে যেহেতু রেলের ভাড়া বাড়ার সম্ভাবনা নেই, তাহলে রেল যদি পার্শিয়াল লকডাউন মেনে কিছু ট্রেন চালায় তাহলে একটা মোডাল শিফট হওয়ার একটা বিশাল আশঙ্কা আমার মনে আছে। বহু সংখ্যক লোক বেসরকারি বাস থেকে যখন মেট্রো রেলওয়ে বা সাবারবান রেলওয়ে চলবে একটা মোডাল শিফট করবেন, অর্থনৈতিক কারণেই করবেন। যে ডিস্টেন্স মেট্রো রেলওয়েতে হয়তো 10 টাকায় করতে পারবেন, যেতে পারবেন, সেখানে 30 টাকা দিয়ে বেসরকারি বাসে তারা কেন যাবেন? তারা সবসময় চেষ্টা করবেন মেট্রোতে আসার, এবং মেট্রোতে এলে যে একটা বিপুল সংখ্যক চাপ আসবে সেই চাপটা কিভাবে কন্ট্রোল হবে আমার কিন্তু একটা আশঙ্কা থেকে যাচ্ছে। মেট্রো রেল চালু করার আগে অন্যান্য পরিকাঠামোগত সমস্যার কথা ভাবার সাথে সাথে এই মোডাল শিফটের কথাটাও কিন্তু মনে রাখা উচিত। এবং আমার মনে হয় পরিবহন বিশেষজ্ঞ যারা আছেন তারা এইটা নিয়ে একটু চিন্তা করে দেখুন যে এই মোডাল শিফটটা ক্যারি করা কলকাতা মেট্রোর পক্ষে সম্ভব হবে কি না। কারণ সোশ্যাল ডিস্টেন্সিং মানতে গেলে একটা মেট্রো রেলওয়েতে খুব বেশি সংখ্যক যাত্রী ক্যারি করা সম্ভব হয় না। একটা মেট্রো রেলওয়ে বর্তমানে একটা রেখে হয়তো প্রায় 2500 থেকে 3000 যাত্রী যান, তখন হয়তো 600-700 যাবে। 600-700 লোকের এন্ট্রি এক্সিট হয়তো কন্ট্রোল করা সম্ভব, কিন্তু 600-র জন্য যদি লাইন পড়ে 6000 বা 10,000, সেটা কি করে কন্ট্রোল হবে? সেই লাইন তো ধরুন আমি কথার কথা বলছি, যতীনদাস স্টেশনে যিনি উঠবেন সেই লাইন তো পৌঁছে যাবে কালীঘাট স্টেশনে। তো সেই ব্যবস্থাটা কি করে হবে আমার কিন্তু এই ব্যাপারে একটা বিশাল আশঙ্কা থেকে যাচ্ছে। এবং এইটা আমি তপনবাবু আপনার কাছে আসবো। তপনবাবু একদম সময় শেষ, আপনার কাছে আসবো। কিছুক্ষণ আগে কথা হচ্ছিল আমাদের শুরুতেই যে বাসের ব্রেকে পা পড়ে যখন তখন চালকের, কন্ডাক্টরের জন্য, চালকের জন্য আপনারা সিদ্ধান্ত নিয়ে নিলেন 2 দিনের মধ্যে বাস ভাড়া বাড়ানোর বিশাল, কিন্তু তাদের কমিশন বা বেতন সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন যাতে একটা সিস্টেমে আসতে পারে? বিষয়টার সিস্টেমটা তো আমি একটু অন্য কোনো পরিবহনে আমি ঢুকতে চাই না। একটু আগেই আপনি বললেন অটোর বিষয় নিয়ে, আপনি বলুন তো যে আমাকে ফার্স্ট বিগত সরকার বা এই সরকার আগে তারা বলুক যে অটো স্টেজ ক্যারেজ না হচ্ছে কন্ট্রাক্ট ক্যারেজ। স্টেজ ক্যারেজ যদি হয়ে থাকে তাকে কিন্তু ভাড়ার চার্জ দিতে হয়, আর যদি কন্ট্রাক্ট ক্যারেজ যদি হয়ে থাকে তাকে কিন্তু মিটারে চালাতে হয়। তো পরিকাঠামোর অভাব। সার্বিক বাসের মতো গণপরিবহন, বিশ্বে বাসকে গণপরিবহন বলা হয়, সারা পৃথিবীতে বাসকে গণপরিবহন বলা হয়। সারা পৃথিবীতে আমি কাউকে আমি আঘাত করতে চাইছি না, যে কোনো পরিবহনের যারা আছেন তারা প্রত্যেকে আমার কলিগ, কিন্তু যে সরকারই আসুক না কেন তাদের পরিকাঠামোর অভাবে আজকে পরিবহনটা আজকে পরিবর্তন হয়নি, বাট ডেভেলপমেন্ট হয়নি। বাসের মতন পরিবহন যেখানে বিশ্বে তাকে বলা হয়েছে, হ্যাঁ হ্যালো কমিশন না বেতন, হ্যালো হ্যালো কমিশন বেতনের বিষয় নিয়ে আমরা দফায় দফায় রাজ্য সরকারকে বলেছি একটা গাইডলাইন দেওয়া হোক, যে গাইডলাইনের মধ্য দিয়ে আর গাইডলাইন কি আপনাদের উপরে সবটা নির্ভর করছে এখন অস্তিত্ব থাকবে, সেই এই গাইডলাইনটা দেওয়াতে দেয় না। সেই গাইডলাইনটা আজকে কোভিড-19 জন্য আজকে এসছে, কিন্তু বিফোর কোভিড-19 তো এই গাইডলাইন আসেনি। আজকে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই গাইডলাইন হয়েছে। আজকে আপনাকে ভাবতে হবে যে কোনো পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গাইডলাইন হওয়াটা এক জিনিস, আর তার পরিকল্পনা করে যদি গাইডলাইন হয় তার ভাবনা একরকম হতে পারে। এবং আমরা চাই যে কোনো শিল্পের ক্ষেত্রে একটা গাইডলাইন তৈরি হওয়া দরকার, আমরাও চাইছি। তাই যদি গাইডলাইন থাকে আমরাও অনেক সুষ্ঠু পরিবেশে থাকতে পারবো, সুষ্ঠু পরিবেশ দিতে পারবো। আপনি কি চাইছেন
শুধু সাইকেল, 4 চাকা বেশি বিক্রি হবে কিনা, কারণ নিজেদের গাড়ি চালিয়ে আসবে, কিন্তু একেবারে সাধারণ মানুষ তারা কি করবেন? দেখুন, সাধারণ মানুষের জন্য সত্যি সত্যি একটা বড় দুর্ভোগ অপেক্ষা করছে বলে আমার আশঙ্কা। তার মধ্যে যদি এই ধরনের ডিফারেন্সিয়াল স্ট্রাকচার হয়, একটু আগে সুভাষবাবু বলছিলেন যে বাসের ভাড়া যদি 30 টাকা হয় আর মেট্রোর ভাড়া যদি 10 টাকা হয়, তাহলে দেয়ার ইজ হিউজ চান্স মোডাল শিফট হবে। অর্থাৎ যারা বাসে যেতেন তারা এখন যাবেন মেট্রোতে, যা চেষ্টা করবেন, এমনকি ট্রেনে যাওয়ারও চেষ্টা করবেন। আমি বলছি সেখানে দাঁড়িয়ে আবার উল্টোটা, যে ট্রেনেও যদি বলা যায় যে ওই খানিকটা হচ্ছে যে নিরাপত্তা বিধি মেনে যদি আমরা চালানোর কথা ভাবি, অথচ আমরা দেখবো ট্রেনেও যদি বাদুড় ঝুলছে, তাহলে একাংশের মানুষ তারাও থাকবেন, তারা তখন ট্রেনটা ছেড়ে বাধ্য হয়ে বেশি দামি বাসে উঠতে বাধ্য হবেন। এইটা হচ্ছে বড় ট্র্যাজেডি। এবং এটাই আমি লাস্ট কথাই বলছি, যে দেখা যাবে যে এই ভাড়া বৃদ্ধিটা কেবলমাত্র উচ্চ মধ্যবিত্ত মানুষ যারা আমার মতো খানিকটা, তারা হচ্ছে এই সুযোগটা ভোগ করতে পারবে, ভাড়া বৃদ্ধিজনিত যে ধাক্কা। কিন্তু প্রান্তিক আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ, আমি নিশ্চিত তারা নিশ্চিত তাদের ওই কি বলবো, ওই অল্প একটু সরকারি পরিবহন আর লোকাল ট্রেন ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না। গণপরিবহনে পরিবর্তন আসতে বাধ্য, কিন্তু সেই গণপরিবহন নতুন ব্যবস্থায় সাধারণ মানুষের পকেটে কিভাবে টান বসাবে, সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এবং পুরো পরিকল্পনাটা প্রশাসন কিভাবে নিচ্ছে, সেটাও আমাদের নজরে থাকবে। অনেক ধন্যবাদ আপনাদের 4 জনকেই আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। শেষ করছি, সঙ্গে